Assalamu alaikum, my affectionate students of class 5. I hope you are well by the grace of Almighty Allah with your family members and you are continuing your study. Now, today I will discuss about your special exam. I think you have heard from your class teachers about the special exam will be held soon, and today I will discuss about the question pattern, mark distribution, and some topics I shall discuss today. And I will also discuss a lesson on Unit 10. It is not in your special exam syllabus, but I think previous lessons are were included in your special exam syllabus already has been taught. So now I will not repeat these lessons. I want to make you advance. So I shall today discuss Unit 10, My Home District, Lesson 1 and 2. I think you are ready for the lesson and you have this textbook, and this is Unit 10, My Home District. Before starting the lesson, I want to show you the map of Kishoreganj. Can you see the map? Please comment me on the comment box. Can you see it clearly? তোমরা কি দেখতে পাচ্ছো? আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে এখানে কিশোরগঞ্জ জেলা, এই জেলার উপরেই এই হোম ডিস্ট্রিক্ট লেসনটা তোমাদের এই জেলাকে কেন্দ্র করে লেখা হয়েছে। এখানে অনেক কিছু ছোট ছোট লেখা আছে, যেমন একটি 11 সিন্দুর দুর্গ, তারপরে ঈদগাহ, জাতীয় ঈদগাহ, তারপরে আমাদের ফর্মার প্রেসিডেন্টদের আবাসস্থল, এখানে দুজন সাহিত্যিকদের নাম দেওয়া আছে, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রায়ের জন্মস্থান ইত্যাদি এখানে লেখা আছে। লেখাগুলো অনেক ছোট, যদি তোমরা বুঝতে পারবে না। তো মূল ম্যাপটা হচ্ছে এই জেলা। আমরা বাংলাদেশের মানচিত্রে এই জায়গাটাতে কিশোরগঞ্জ অবস্থিত। এই কিশোরগঞ্জ জেলা নিয়ে তোমাদের আজকের লেসনটা তৈরি করা হয়েছে। আমি তোমাদেরকে বরাবরের মতোই কিছু নতুন শব্দ যেগুলো তোমরা এই লেসনে পাবে সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, সেলিব্রেট, ভার্ব, টু অবজার্ভ বা উদযাপন করা। এই লেসনে তোমরা সেলিব্রেট শব্দটা পাবে, যেখানে ঈদগার কথা বলা আছে সেই জায়গাতে পাবে। মিউনিসিপ্যালিটি, নাউন, এ ডিস্ট্রিক্ট টাউন বা পৌরসভা। এই পৌরসভা শব্দটা আমরা প্রায়শই শুনে থাকি, বা সিটি কর্পোরেশন বললে আমাদের বুঝতে খুব সহজ হয়। ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ, সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ। ভিজিট, ভার্ব, টু মেট, যেটা সাক্ষাৎ করা বা পরিদর্শন করা হয়, ভ্রমণ করাও হয়। ফোর্ট, নাউন, ক্যাসল বা দুর্গ। ল্যান্ডলর্ড, নাউন, জমিদার বা জমিদার। ওয়েল নোন, অ্যাডজেক্টিভ, রিনাউন বা বিখ্যাত। হেডকোয়ার্টার্স, এটা হচ্ছে নাউন, দ্য প্রিমিসেস অকুপাইড বাই এ কমান্ডার অ্যান্ড স্টাফ, অর্থাৎ পুলিশের সদর দপ্তর যেটা থাকে সেখানে পুলিশ প্রধান থাকেন এবং তার সাথে তার যারা স্টাফ থাকেন, তার অধীনে থাকেন, তারাও থাকেন, সেটাকে বলা হয় হেডকোয়ার্টার্স। Now I am reading the lesson. You will listen carefully the lesson. It is also very important. It is in your half yearly syllabus. এটা তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসে আছে। আর আমি যেই লেসনগুলো আগে পড়ানো হয়েছে সেগুলো আমি রিপিট করলাম না, আমি একটু এগিয়ে রাখছি তোমাদেরকে। ইন অ্যাক্টিভিটি এ, রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট। এখানে মামুনের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে অর্থাৎ নিজ জেলা, সে যে জেলা জন্মগ্রহণ করেছে সেই জেলা হচ্ছে নিজ জেলা। সেই জেলা হচ্ছে কোথায় দেখি আমরা, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। আমার জেলা শহর বা নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা একটি জেলা সদর দপ্তর।
The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1745 villages. এই জেলায় কি থাকে? একটা জেলায় কি থাকে? পৌরসভা থাকতে পারে, উপজেলা থাকতে পারে, ইউনিয়ন থাকে, গ্রাম থাকে। তো এখানে কি কি আছে দেখি আমরা। কটা পৌরসভা আছে? 8টা পৌরসভা, 13টা উপজেলা, 108টা ইউনিয়ন এবং 1745টা গ্রাম। The name of Kishoreganj comes from the name of an old landlord known as Brajakishore Pramanik or Nandakishore Pramanik. এই কিশোরগঞ্জ জেলার নামকরণ হয়েছে একজন প্রাচীন জমিদার, তার নাম ছিল ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক। এর নাম অনুসারে এই কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে। The area of Kishoreganj municipality is about 10 square kilometers. এটার আয়তন হচ্ছে, কিশোরগঞ্জ পৌরসভার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। The river Narasunda flows through the town. এই শহরের মধ্য দিয়ে নরসুন্দা নদীটি বয়ে চলেছে। Kishoreganj is a small town, but there are many important places in and around it. কিশোরগঞ্জ একটা ছোট শহর হলেও এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে তার চারপাশ দিয়ে। The largest Eid fairgrounds called Eid Sholakia Eid Ground and the well-known government Gurudayal College are in the town. সবচেয়ে বড় ঈদগাহ বা ঈদগাহ নামাজের যে ময়দান আছে, শোলাকিয়া ঈদগাহ ময়দান, সেটাই এই জেলায় আছে এবং সবচেয়ে নামকরা বা বিখ্যাত সরকারি গুরুদয়াল কলেজ এই জেলায় অবস্থিত। People from many districts come to this place to celebrate Eid. বিভিন্ন জেলা থেকে এখানে ঈদ উদযাপনের জন্য অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য লোকজন আসে। The Pagla Mosque is also in my home district. আমার জেলা শহরে বিখ্যাত পাগলা মসজিদও আছে। Outside the town, you can visit the fort of Isakha at জঙ্গলবাড়ি। ইসাখার নাম তোমরা অবশ্যই শুনেছ। সেই ইসাখার জঙ্গলবাড়ি ফোর্ট, ইসাখার যে ফোর্ট আছে জঙ্গলবাড়িতে, সেটা এখানে দুর্গটা এই জঙ্গলবাড়িতে অবস্থিত। অর্থাৎ কিশোরগঞ্জে জঙ্গলবাড়ি বলে একটা জায়গা আছে, সেই জায়গাতেই ইসাখার দুর্গটি নির্মাণ করেছিলেন। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্দুর। 11 সিন্দুর বলে আরেকটি জায়গা আছে, সেই 11 সিন্দুরে বিখ্যাত মসজিদ, অর্থাৎ যেই মসজিদের ছবিটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই ছবিটা শাহ মোহাম্মদ মসজিদ, এটি 11 সিন্দুরে অবস্থিত। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। এখানে ফুলেশ্বরী নামে আরেকটি নদী আছে, সেই নদীর তীরের শিবা টেম্পল বা শিবা দুর্গ নাম, চন্দ্রাবতীর শিবা দুর্গ অবস্থিত। Kishoreganj is also the home district of some famous people. Chandravati, the first woman poet of Bangla literature, was born here. কিশোরগঞ্জ আরও কিছু বিখ্যাত ব্যক্তির জন্মস্থান। চন্দ্রাবতী হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, তিনিও এখানে জন্মগ্রহণ করেছেন। Two writers of children's literature, Upendra Kishore Roy Choudhury and Sukumar Roy, are also from here. বিখ্যাত দুজন শিশু সাহিত্যিক যারা ছিলেন, একজন উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, তিনি অনেক মজার মজার গল্প লিখেছেন, আর জয়নুল আবেদিন, তিনিও বড় বিখ্যাত চিত্রশিল্পী আমরা জানি, তাদের জন্মস্থানও কিশোরগঞ্জ। এবং সুকুমার রয় আরও একজন শিশু সাহিত্যিক, তিনিও এই স্থানে জন্মগ্রহণ করেছেন। The great painter Zainul Abidin comes from Kishoreganj too. Sayyid Nazrul Islam, the first acting president of Bangladesh, is also from here. এই বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জে তার জন্মস্থান। এবং আমাদের স্বাধীনতা পরবর্তী যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তিনিও এই বাংলাদেশে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। আমি আমার জন্মস্থানকে বা নিজ জেলাকে খুবই ভালোবাসি।
এখন সবাই সবার নিজ জেলাকে জন্মস্থানকে ভালোবাসে, এবং যে তিনজনের কথা আমি বললাম তাদের ছবি তোমাদের বইয়ে আছে। ইনি হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার অনেক মজার মজার গল্প আছে, আমিও পড়েছি, তোমরাও পড়বে। জয়নুল আবেদিন, ইনি হচ্ছেন আমাদের বিখ্যাত চিত্রশিল্পী, যিনি দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন। আর সৈয়দ নজরুল ইসলাম, যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের। তো এবার তোমাদের টেক্সটটা পড়া হলো। এখন আমি তোমাদের আসন্ন যে স্পেশাল বা বিশেষ পরীক্ষা হবে সেটার মানবন্টন নিয়ে একটু আলোচনা করি। তারপরে আমি তোমাদের সেই আইটেমগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করব। তোমরা আশা করি এই শব্দগুলো লিখে ফেলেছো বা জেনে গেছো ইতিমধ্যে। তোমাদের সিলেবাস ছিল ইউনিট 1 থেকে 8। এটা হচ্ছে স্পেশাল এক্সাম। তোমরা এই জিনিসগুলো লিখে নিতে পারো, অথবা সিলেবাসে আশা করি তোমরা পেয়ে গেছো। প্রথমেই সিন প্যাসেজ। সিন প্যাসেজ থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হলো অ্যান্সারিং কোশ্চেন্স। এখানে 5টা প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে, নাম্বার হলো 5। তোমরা কি দেখতে পাচ্ছ লেখাগুলো পরিষ্কার? একটু কমেন্ট। এটাতে 10 নাম্বার। কোশ্চেন নাম্বার 3তে হলো আনসিন প্যাসেজ। এখানেও অ্যান্সারিং কোশ্চেন আছে। এটাও 5 নাম্বার, 5টা প্রশ্ন দিতে হবে। নাম্বার 4 পার্সোনাল লেটার, অর্থাৎ ইনফর্মাল লেটার, যেটা তোমরা নিজেদের আত্মীয় স্বজন, ভাই, বাবা মার কাছে লিখতে পারো। এটাতে হচ্ছে 10। এরপরে আছে WS কোশ্চেন। এর মধ্যে ইতিমধ্যে তোমাদেরকে WS কোশ্চেনের অনেক ক্লাস নেওয়া হয়েছে। তোমরা আশা করি সেটা বুঝে গেছো যে কিভাবে এটা লিখতে হবে। এটা 2 নাম্বার করে, 5টায় 10। তারপরে আছে রিঅ্যারেঞ্জ। এখানে এলোমেলো কিছু শব্দ দিয়ে বাক্য সাজিয়ে লিখতে হয়। এটা 5টায় 5। এবং সবচেয়ে পরে আছে কমপ্লিটিং ফর্ম। এটাতেও 5। তো কত হলো আমাদের? টোটাল 50 হয়েছে। দেখি 15, 15, 30, 40 আর 10-এ 50। এই হলো তোমাদের টোটাল। এটা তোমাদের স্পেশাল এক্সামের কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন হবে এবং কত নাম্বার থাকবে তোমাদের সিলেবাসে এটা অবশ্যই আছে। আমি তাও একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে তোমাদের প্রথম যেই আইটেমগুলো থাকে সেটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেনে এখানে বলা আছে অ্যান্সারিং কোশ্চেন এবং শর্ট কম্পোজিশন। কিন্তু আমি তোমাদেরকে আজকে তোমাদের হাফ ইয়ারলির এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশনের যে, অর্থাৎ বোর্ড কর্তৃক যে মানবন্টনে যে টপিকসগুলো থাকে, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা একটা কলাম দেয়া থাকে টেবিল আকারে, সেটা ওয়ার্ড ম্যাচিং করতে হয়। এই একটা আমি দেখাবো এবং এরপরে দেখাবো ট্রু ফলস, তারপরে দেখাবো
কোশ্চেন অ্যান্সার এবং অবশেষে শর্ট কম্পোজিশন। এতে করে তোমাদের হাফ ইয়ারলিরও উপকার হবে এবং তোমরা যে স্পেশাল এক্সাম দিবে সেই আইটেম দুটো চলে আসবে। তো প্রথমে আমি তোমাদেরকে যে প্রশ্নটা তোমাদের প্রথমেই দিতে হয় বোর্ড কোশ্চেনে, সেটা একটু আলোচনা করি যে অ্যান্সারটা কিভাবে লিখতে হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখবে এবং ক্লাসটা বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। এখানে দুটো কলাম থাকে। আমি কিছু শব্দ লিখছি, তোমরা লেখো আমার সাথে সাথে, তাহলে যখন প্র্যাকটিস করবে আশা করি তোমাদের উপকার হবে। লেখা বুঝতে না পারলে একটু জানাবে। আচ্ছা দেখো আমি কি শব্দগুলো লিখছি, যদি লেখা বুঝতে না পারো আমি বলে দিচ্ছি। কিলোমিটার, নাম্বার এ কিলোমিটার, বি মিউনিসিপ্যালিটি, সি ডিস্ট্রিক্ট, ডি সেলিব্রেট, ই ওয়েল নোন। এখন এইখানে কলাম বিতে দেখো নাম্বার 1 এ ডিস্ট্রিক্ট টাউন, number 2 an area of several upazilas, number 3 a subdivision, number 4 a long way, number 5 largest unit of length, number 6 to observe, number 7 renowned। আচ্ছা আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। নাম্বার 1 এ ডিস্ট্রিক্ট টাউন, নাম্বার 2 an area of several upazilas, number 3 a subdivision, number 4 a long way, number 5 largest unit of length, number 5 largest unit of length, number 6 to observe, নাম্বার 7 রিনাউন্ড। এখানে দেখো তোমাদের এখানে প্রশ্ন দেয়া আছে, শব্দ দেয়া আছে 5টা, আর এখানে কিন্তু অতিরিক্ত 2টো দেয়া আছে। এটা তোমাদেরকে বেছে সঠিকভাবে লিখে মিলাতে হবে। এখন এটা অ্যান্সারটা লিখতে অনেকেই তোমরা সঠিক পদ্ধতিতে লিখতে পারো না, এই কারণে আমি একটু 2-3টে শব্দের অর্থ লিখে দেখিয়ে দিচ্ছি যে তোমরা আসলে কিভাবে উত্তরটা লিখবে।
আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে, এটা একটু তুলে রাখো তোমরা, অথবা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে তোমরা পরবর্তীতে দেখতে পারো। একটু 1 মিনিট সময় দিচ্ছি আমি, তোমরা এই ছকটা তুলে নাও। রেসপন্স। আচ্ছা, এখন অ্যান্সারটা কিভাবে লিখবে দেখো, এখানে কিলোমিটার, আমরা একটু দেখি কোনটার সাথে কোনটা মিলে। এই যে কিলোমিটার আছে, এটা কি একটা একক, দূরত্ব মাপার একটা একক, তাহলে এখানে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় একটা একক, তাহলে কিলোমিটার সম্পর্কিত তথ্য এখানে কোথায় আছে? এখানে লং ওয়ে হতে পারে, লার্জেস্ট ইউনিট অফ লেন্থ হতে পারে, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লার্জেস্ট ইউনিট অফ লেন্থ। কেউ কি বলতে পারো যে কোনটা কি হয়? কেউ যদি অ্যান্সার বলতে পারো, মিলিয়ে দিতে পারো তাহলে হবে। তারপরে মিউনিসিপ্যালিটি হচ্ছে পৌরসভা, তাহলে নিশ্চয়ই সেটা কোথায় থাকে? শহরে। এটা কোন জায়গায় মিলতে পারে? এখানে কি আছে দেখো, কোনটা মিলতে পারে? আশা করি এটা মিলবে, ডিস্ট্রিক্ট, টাউন। তারপরে আছে কি ডিস্ট্রিক্ট, তাহলে অ্যান এরিয়া অফ সেভারেল উপজেলা, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট হতে হলে কিছু উপজেলা থাকতে হয়। আচ্ছা, তারপরে আছে কি ওয়েল নোনটা কি? সেলিব্রেটটা কি? অবজার্ভ। ওয়েল নোন, রিনাউন। তাহলে আমরা এখন এটা কিভাবে লিখতে পারি? আমি অ্যান্সারগুলো তোমাদের বলে দিলাম, তো লেখার পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছিল কি কিলোমিটার, তাহলে আমরা অ্যান্সার লেখার সময় কি লিখব? প্রথমটা ছিল এ, এর সাথে কোনটা ম্যাচ করেছিল? ভি, তাহলে এরকম দিব। তারপরে শব্দটা লিখব, এই কিলোমিটার আমরা পেয়েছিলাম কি? লার্জেস্ট ইউনিট অফ লেন্থ। অর্থাৎ দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক হচ্ছে কিলোমিটার। তারপরেরটা কি ছিল? মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বি এর সাথে মিলেছিল কোনটা? 1, আই, অর্থাৎ 1 নাম্বার ছিল, সেটা ছিল, লিখি শব্দটা, এ ডিস্ট্রিক্ট, টাউন। নাম্বার সি এর সাথে ছিল নাম্বার 2, ডিস্ট্রিক্ট, তাহলে an area of several উপজেলাস। নাম্বার 4, ডি এর সাথে ছিল নাম্বার 6, সেলিব্রেট। টু অবজার্ভ। নাম্বার ই এর সাথে ছিল নাম্বার 7, well known, renowned। এইভাবে এই উত্তরটা তোমরা লিখলে তোমাদের একেবারে সঠিকভাবে লেখা হবে। যারা A+ প্রত্যাশী বৃত্তি আশা করো তারা অবশ্যই এভাবে লিখবে। অনেকে শুধু এই অংশটা লেখো, এইটুকু লেখো না, আবার অনেকে এইটুকু কোনোটাই লেখো না, শুধু এই শব্দটুকু, কোনটা কিন্তু সবই ইনকমপ্লিট। অ্যান্ড দিস ইজ দ্য কমপ্লিট ওয়ে
টু রাইট দ্য অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যান্সারটা কীভাবে লিখতে হয়। তারপরে তোমাদের প্রশ্ন আসে নাম্বার 2তে ট্রু ফলস। ট্রু ফলসটা কীভাবে তোমরা লিখবে, এখানেও একটু সমস্যা তোমাদের থেকে যায়। তবে একটু দেখাবো তোমাদের কীভাবে ট্রু ফলসের অ্যান্সার তোমরা লিখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তোমরা একটু তাড়াতাড়ি তুলবে। এখানে ট্রু ফলস, আচ্ছা এখানে দেখো আমি কি লিখেছি, ফুলেশ্বরী ইজ দ্য নেম অফ এ টেম্পল। তোমরা প্যাসেজটা যদি খুব ভালো করে পড়ো, ফুলেশ্বরী কি টেম্পলের নাম না কিসের নাম, নদীর নাম? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে যারা অ্যান্সারটা পারো তারা অ্যান্সারটা লিখে আমাকে পাঠাও। ফুলেশ্বরী ইজ দ্য নেম অফ এ টেম্পল, তাহলে আমরা পড়েছি ফুলেশ্বরী কি একটা নদীর নাম, তাহলে আমরা এটা কি হলো, ফলস। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব, সবাই কিন্তু এরকম TF লিখে রেখে দাও। ইট ইজ নট ফেয়ার, ইউ হ্যাভ টু রাইট ইন ফুল ওয়ার্ড। অ্যান্সার আমরা এইভাবে লিখব, সুন্দর করে লিখবে। লেখার ওপরে কিন্তু অনেকেই পরীক্ষকরা তোমাদের নাম্বারটা খুব ভালোভাবে দেন। এটা হলো এরকম পূর্ণভাবে লিখবে। অ্যান্সার ফলস। তাহলে পরেরটা আমরা দেখি। আচ্ছা আমি যে লাইনটা লিখেছি, ব্রজকিশোর প্রামাণিক ওয়াজ আ পিজেন্ট। পিজেন্ট তোমরা চেনো তো, পিজেন্ট অবশ্যই নাম জানো, ফার্মার কথাটা তো জানো সবাই, তো ফার্মার হলো পিজেন্ট। তো ব্রজকিশোর প্রামাণিক ওয়াজ আ পিজেন্ট, আমরা কিন্তু জানি তিনি কি ল্যান্ডলর্ড, তিনি ছিলেন জমিদার। তাহলে এই বাক্যটাও নিশ্চয়ই সত্য নয়, তাহলে আমরা কি লিখব, অ্যান্সার ফলস। আচ্ছা এরপরে আসো, আমি উপরেরটা মুছে দিচ্ছি। আরেকটা দেখাই তোমাদেরকে, দ্য ফোর্ট অফ ইসাখা is situated at The fort of Isa Khan is situated at জঙ্গলবাড়ি। এটা আমরা তোমার বইয়ে পড়েছি, দ্য ফোর্ট অফ ইসা খাঁ কোথায়, জঙ্গলবাড়িতে। তাহলে এই দিস স্টেটমেন্ট ইজ ট্রু, তাহলে আমরা কি লিখব, ট্রু। ট্রুটাও কিন্তু সম্পূর্ণ পূর্ণ শব্দে লিখবে, TRF লিখলে হবে না, এইভাবে কিন্তু
ট্রুটা লিখতে হবে। তো আমি তোমাদেরকে 3টা বাক্য লিখে দেখালাম যে কিভাবে তোমরা ট্রু ফলস অ্যান্সার করবে এবং ম্যাচিংটা তোমরা করবে। এর পরবর্তী আইটেমে চলে যাচ্ছে আমি। পরের যে থাকে তোমাদের কোশ্চেন নাম্বার 3, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি 2-1টা প্রশ্ন তোমাদেরকে দেখাবো। এখানে অ্যান্সারিং কোশ্চেন তোমাদের এই ইসে দেওয়া আছে। স্পেশাল এক্সামে তোমাদের মূল ইসে থাকে, মার্ক ডিস্ট্রিবিউশনটা 12 থাকে, আর এখানে আছে 5টা। তো সেখানে এটা কোশ্চেন নাম্বার 3, অ্যান্সার শর্ট কোশ্চেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন লিখি। নাম্বার A, where does the name of Kishoreganj come from? আচ্ছা, এখন এখানে দেখো, তোমাদের প্রথমে আমি একটু গ্রামাটিক্যাল দিক দেখাই, ব্যাকরণগত দিক, যে এখানে আছে ডাজ। প্রশ্নটা কোন টেন্সে আছে সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে, যে প্রশ্নের বাক্যটা কোন টেন্সে আছে। অর্থাৎ হোয়ার ডাজ দ্য নেম অফ কিশোরগঞ্জ কাম ফ্রম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের থার্ড পারসন হলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসাই। তাহলে এখানে আছে হোয়ার ডাজ, আর এখানে হয়ে গেল কাম। এখানে কিন্তু অনেকেই আবার ডাজও লেখো, সাথে আবার কামও দাও, কামসও দাও, এটা কিন্তু সঠিক নয়। তাহলে হোয়ার ডাজ দ্য নেম অফ কিশোরগঞ্জ কাম ফ্রম, কিশোরগঞ্জ নামটা কোথা থেকে এসেছে। আমরা অ্যান্সারটা লিখি, কীরকম হতে পারে অ্যান্সারটা। এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, দ্য নেম অফ কিশোরগঞ্জ কামস ফ্রম। এখানে ছিল কাম ফ্রম, এখানে হয়ে গেল কামস ফ্রম, কারণ এখানে ছিল ডাজ। আমরা জানি যে থার্ড পারসন, কিশোরগঞ্জ একটা জায়গার নাম, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারি। তাহলে এখানে আমরা এস যোগ করেছি, কামস ফ্রম দ্য নেম অফ The name of Kishoreganj comes from the name of an old landlord known as ব্রজকিশোর প্রামাণিক। অর্থাৎ সে প্রাচীন জমিদার ব্রজকিশোর প্রামাণিকের নাম থেকেই এই কিশোরগঞ্জ নামটি এসেছে। এভাবে বাক্যটা সেন্টেন্সটা লেখা যায়। তবে যে যেভাবেই লেখো না কেন, অন্যভাবেও লেখা যায়, কিন্তু বিষয়ের মূল ভাবটা যেন ঠিক থাকে। অর্থাৎ প্রশ্নে কোন টেন্সটা চেয়েছে সেই টেন্সটা যাতে ঠিক থাকে। আচ্ছা, আমি তোমার প্রশ্নের উত্তরটা বলছি। তোমাকে প্রশ্নটা করার জন্য খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে প্রশ্নটা করেছো। যে এরকম প্রশ্ন করলে আমরা কিন্তু খুব খুশি হই যে না, তোমরা আমাদের সাথে রেসপন্স করছো। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস টু ইউ। আমি এটা একটু শেষ করে তারপর তোমার কথাটা বলছি। এই প্রশ্নটা যখন অ্যান্সারটা লিখবে, এই মূল ভাবটা যেন ঠিক থাকে। অর্থাৎ
দ্য নেম অফ কিশোরগঞ্জ, এই কথাটা যেন ঠিক থাকে, এটা অন্য কোনো ভাব যেন না হয়ে যায়, অর্থাৎ তোমার বিষয়বস্তু বা কন্টেন্টটা ঠিক থাকতে হবে। এরপরে তুমি শব্দ চয়ন তোমার পছন্দ মতো করতে পারো, আরও সহজ করেও সিম্পল ল্যাঙ্গুয়েজে করা যায়, সেটা তোমরা প্র্যাকটিস করলে পারবে। এবং সেখানে বানান কিন্তু অবশ্যই সঠিক থাকতে হবে, কমা, ফুল স্টপ, সেমিকোলন, যেখানে যেটা বসার সেটা কিন্তু সঠিকভাবে বসাতে হবে, তা না হলে কিন্তু তোমরা যেখানে 3 নাম্বার থাকে সেখানে হয়তো কিছু নাম্বার তোমাদের মাইনাস হয়ে যেতে পারে, বা 1 নাম্বার থাকলে তখন যদি দেখো যে একটা প্রশ্নে অ্যান্সারে 3টা ভুল, তখন সেখানে নাম্বার পাওয়ার আশা খুবই কম থাকে। তো তোমরা এইভাবে অ্যান্সারগুলো দিবে। আচ্ছা, আমি এই প্রশ্নটা কে করেছো, নামটা বলতে পারো? নাভিনা আক্তার। আচ্ছা নাভিনা আক্তার, তুমি কোন সেকশন? আচ্ছা, যাই হোক, যেখান থেকেই করে থাকো, ট্রু ফলসে কি কোশ্চেন তুলে লিখতে হবে নাকি শুধু ট্রু ফলস লিখতে হবে? না, কোশ্চেন তোলার কোনো প্রয়োজন নেই। আমি তো ওটা বোঝানোর জন্য তোমাদের প্রশ্নটা তুলে দেখিয়েছি, তোমরা শুধু জাস্ট অ্যান্সারটা লিখবে। আর কেউ যদি বাক্য তুলতে চাও সেটা তুলতে পারো, কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্নের অ্যান্সার লিখতে হয়, 13টা আইটেম অ্যান্সার করতে হয়, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো 13টা আইটেম অ্যান্সার করতে গেলে তোমাদের এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, শুধু যেটা অ্যান্সার ট্রু হবে সেটা ট্রু এবং যেটা ফলস হবে সেটা ফলস লিখলেই চলবে। আর লিখলে কোনো ক্ষতি নাই, লিখলে কোনো অসুবিধা নেই, তবে শুধু এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তবে আমরা অবশ্যই আপত্তি করব যদি কেউ TF লিখো, ট্রু এর জায়গায় টি লিখো, এটা কাটা, এফের জায়গায় যদি ফলসের জায়গায় এটা, ইট ইজ নট, এটা খুবই মানে আনফেয়ার, এটা কখনোই করবে না। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন লিখে দেখাচ্ছি। এটা B নাম্বার প্রশ্ন। Which river flows through the town? Which river flows through the town? দেখো এখানে কিন্তু আমি ডাস দিইনি, এখানে সরাসরি ফ্লোজ আছে। Which river flows through the town? তাহলে এখানে আমি, এটা অবশ্যই রিভার থার্ড পারসন এবং প্রশ্নটা প্রেজেন্ট সিম্পল। আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? আচ্ছা, দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন, এটা কিন্তু আমাদের প্যাসেজেই আছে, একটু ফার্স্ট প্যারাটাই আছে, দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। তাহলে আমরা এইভাবে অ্যান্সারগুলো তোমরা লিখতে পারবে। আশা করি তোমরা কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় এটা বুঝতে পেরেছো। এরপরের আইটেমটা হচ্ছে যেটা তোমাদের আছে শর্ট কম্পোজিশন। এখন এই শর্ট কম্পোজিশনটা লিখতে একটু অসুবিধা হয়, তোমাদের কিভাবে লিখবে বুঝতে পারো না। এখন শর্ট কম্পোজিশনটা লিখতে বলা হবে তোমাদের ওন হোম ডিস্ট্রিক্টের ওপরে, অর্থাৎ তোমাদের নিজ জেলার ওপরে লিখতে বলা হতে পারে। আমি একটু প্রশ্ন একটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম হতে পারে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, রাইট এ short composition
এটাতে নাম্বার থাকে 10। আচ্ছা, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স বলে দেওয়া থাকে। এখন অ্যাটলিস্ট 5 সেন্টেন্স হলে যে তোমাদের 5ই হতে হবে এমন কোনো কথা নেই, একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, তবে 5 সেন্টেন্সের কম যেন না হয়। আচ্ছা, মানে মোট একেবারে ন্যূনতম 5টা সেন্টেন্স। এখন যদি বলা হয় যে রাইট কম্পোজিশন অন ইয়োর, বিষয়টা যদি দিয়ে থাকে ইয়োর হোম ডিস্ট্রিক্ট, আচ্ছা এখন তোমরা এই জায়গাটা অ্যান্সার লিখতে যে প্রথমেই যে ভুলটা অনেকেরই হয়, সবার না, অনেকেই আবার ভালো করেই লেখো, কিন্তু প্রথমেই যে ভুলটা হয় সেটা তোমরা প্রশ্নে দেওয়া থাকে ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমরা কি লিখবে? ইয়োর হোম ডিস্ট্রিক্টই লিখবে, তাহলে তো পরীক্ষক বা টিচারের হোম ডিস্ট্রিক্ট হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না। তোমরা লিখবে মাই হোম ডিস্ট্রিক্ট। এই যে অ্যান্সার লেখার সময় অবশ্যই একটা হেডিং দিবে, এটা হচ্ছে টাইটেল বা হেডিং, তোমরা লিখবে মাই হোম ডিস্ট্রিক্ট। এটা তো প্রশ্নে বলা আছে তোমার মানে তোমার নিজের হলে তাহলে তুমি যখন বলবে সেটা আমার হয়ে যাবে, মানে তোমার কথা, এটা বুঝতে হবে। তাহলে এইটা আগে টাইটেল দিয়ে শুরু করবে, তারপরে যার যার জেলার নাম, সবার বাড়ি কিন্তু কিশোরগঞ্জ না, সবাই হুবহু প্যাসেজের মতো করে তুলে দিবে না। অনেকেই করো যে এই বইয়ে যা প্যাসেজ আছে সেটাই তুলে দাও, আমরা কিন্তু বুঝে যাই যে তোমরা পড়াশোনা না করে ফাঁকিবাজি করেছো, আসলে কিন্তু না। এটা লিখতে হবে যার নিজস্ব জেলা, যেই জেলা বাস করো সেই জেলা, কেউ ঢাকা জেলা তাদের নিজস্ব বাড়ি, কেউ চট্টগ্রাম হতে পারে, কেউ সিলেট হতে পারে, কেউ ময়মনসিংহ হতে পারে, সেটা সম্পর্কে তোমরা তোমাদের অভিভাবকদের কাছে আগে জেনে নিবে যে সেই জেলাটা কোথায় অবস্থিত, বাংলাদেশে কোন দিকে আছে, বা তার আয়তন কত, তাতে কয়টা জেলা মানে উপজেলা আছে, থানা কোনটা, তারপরে আয়তন কত জনসংখ্যা হতে পারে, কি কি উল্লেখযোগ্য স্থান আছে, এগুলো যদি তোমরা বাংলাতে একবার গুছিয়ে নাও প্র্যাকটিস করার সময়, তারপরে সেটাকে তোমরা ইংরেজি করার জন্য চেষ্টা করবে। কখনোই কিন্তু সবাই কিন্তু এই কিশোরগঞ্জ লিখে দিবে না, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেহেতু আইটেমে আছে, এবং তোমরা ফাইনালে যখন দিবে, আমরা যখন খাতা দেখব, যখন মাই হোম ডিস্ট্রিক্ট যে এক গড়া যদি কিশোরগঞ্জ দেখি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে না। যার বাড়ি কিশোরগঞ্জ রিয়েলি সে লিখবে, কিন্তু সবার বাড়ি তো কিশোরগঞ্জ না, এটা আমরা বুঝি। আর নিজস্ব যে জেলা সম্পর্কে জানতে হয়, শুধু বইয়ের প্যাসেজ তুলে দেওয়া যাবে না, নিজস্ব ভাষায় আগে প্র্যাকটিস করবে, প্রত্যেকের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে হবে, এবং সেটা যদি তোমরা লিখতে পারো, 5টা সেন্টেন্সের বেশি না, তোমরা সেন্টেন্স বাড়াতে পারো, কমা দিয়ে সেন্টেন্সকে বাড়ানো যায়, সেভাবে তোমরা লিখলে আশা করি তোমরা খুব ভালো নাম্বার পাবে। এটা হচ্ছে তোমাদের এই 4টা আইটেম সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম। এরপরে তোমাদের আনসিন প্যাসেজের যেটা স্পেশাল এক্সাম, আনসিন প্যাসেজের কথা আসছে, সেখানে অ্যান্সারিং কোশ্চেন, এটা আমি তো দেখালাম। তারপরে আরেকটা আইটেম আছে পার্সোনাল লেটার। পার্সোনাল লেটারের প্রথম দিকে আমি যখন তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম একটা, অর্থাৎ এই বছরের প্রথম যখন অনলাইন ক্লাস শুরু হয়, সেখানে আমি মার্ক ডিস্ট্রিবিউশনের অনেকগুলো কথা বলেছিলাম যে পার্সোনাল লেটারটা কিভাবে তোমরা লিখবে। তা আজকে আমি একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে যে লেটারে কিভাবে তোমরা অ্যান্সার করবে। আচ্ছা, পার্সোনাল মানে এই লেটারগুলো তোমরা তোমাদের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে লিখতে পারো। এখন প্রথমে লেটারের 6টা অংশ থাকে, তোমরা হয়তো জানো, বা যারা জানো না আমি তাদের জন্য বলছি। প্রথম অংশটা কি? গ্রিটিং বা স্যালুটেশন। নাম্বার 2 বডি। নাম্বার 3 সাবস্ক্রিপশন। একটু ভুল হলো।
প্রথমে থাকবে তোমাদের ডেট, তারপরে থাকে স্যালুটেশন, নাম্বার 3 বডি, নাম্বার 4 লিভ টেকিং বা সাবস্ক্রিপশনও বলে, হচ্ছে 4 সাবস্ক্রিপশন, এনভেলপ। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি, আমি একটু সহজ করে তোমাদের বোঝানোর জন্য বলছি। প্রথমে তো ডেট দিবে, তারপরে স্যালুটেশন অর্থাৎ যাকে তুমি চিঠিটা লিখছো তার নামটা লিখবে, তারপরে মেইন বডিটা আসবে অর্থাৎ তোমার যে বক্তব্যটা আছে সেটা তুমি উপস্থাপন করবে, তারপরে বিদায় সম্ভাষণ, যেমন আজকে আর লিখছি না, তোমার স্নেহের আশা, তোমার স্নেহের কামাল, এরকম আমরা বলে থাকি, সেটা হচ্ছে লিভ টেকিং। তারপরে হচ্ছে সুপারস্ক্রিপশন, এটাকে সাবস্ক্রিপশনও বলে। তারপর হচ্ছে সুপারস্ক্রিপশন মানে স্বাক্ষর করবে, তোমার নামটা লিখবে। তারপরে এনভেলপটাতে তোমাদের ঠিকানা লিখতে হবে। আমি এনভেলপ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। এই ধরো একটা খাম, তোমরা কিন্তু ছোট বড় করে খাম আঁকবে না, তো একটা খামের মাপ জেনে নিবে। তারপরে দেখো এখানে হচ্ছে ফ্রম, অর্থাৎ তুমি যে লিখছো তোমার জায়গা, আর এখানে হচ্ছে যাকে লিখছো তার জায়গা, আর এখানে হচ্ছে একটা স্ট্যাম্প থাকবে। আচ্ছা, এখানে তোমাদের নাম, তারপরে কোথা থেকে পাঠাচ্ছ, অ্যাড্রেস, আমি একটু সংক্ষেপে লিখছি, অ্যাড্রেস, তারপরে এখানে পোস্ট অফিস লিখতে পারো। আর এখানে যে লিখছো, এখানেও যাকে লিখছো তার নাম, তার অ্যাড্রেসটা সম্পর্কে লিখবে, অর্থাৎ অ্যাড্রেসটা পুরোপুরি দিতে হবে। যেমন এখানে যদি গ্রামের হয় তাহলে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, আমি সংক্ষেপে দেখাচ্ছি, তারপর পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা। আর শহর এলাকার ঠিকানা একটু ভিন্ন রকম হয়, সেখানে এরিয়া কোড নাম্বার দিতে হয়। এগুলো তোমরা ঠিকানাগুলো জেনে, অভিভাবকদের কাছ থেকে জেনে পূর্ণ ঠিকানা শিখবে। অনেকে লিখে রাখো কুমিল্লা, ঢাকা, এই অংশটাতে কোথায় যাবে চিঠি, কুমিল্লা, এখানে লিখে রাখো, এটা হবে না। কুমিল্লাটা অনেক বড় জায়গা, কোথায় যাবে চিঠি, একটা স্পেসিফিক অ্যাড্রেস তোমরা প্রত্যেকেই দিবে, এটা কিন্তু শিখতে হবে। কার কাছে লিখছো তার ঠিকানাটা অবশ্যই ঠিকতে হবে, কোনো জেলার নাম লিখে রেখে দেওয়া যাবে না। আচ্ছা, তো এই মোটামুটি তোমাদের এনভেলপ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে আসছে তোমাদের ফ্রেমিং WS কোশ্চেন, আমি একটা দুটো বাক্য দিয়ে এটা বোঝাচ্ছি। যেমন আমি একটা বাক্য লিখছি, এটা তোমাদের আছে 5 নম্বর প্রশ্নে আছে WS কোশ্চেন। কিভাবে তোমরা কোশ্চেন তৈরি করবে আমি একটা দেখাচ্ছি, দেখো। মিতা গোস টু স্কুল, এখানে কিছু আন্ডারলাইন করে দেওয়া থাকে। তোমাদের একটা সুবিধা আছে যে এই বাক্যগুলোতে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া থাকে যে কোন অংশটা দিয়ে তোমরা প্রশ্নটা তৈরি করবে, অর্থাৎ ইন্ডিকেট করে দেওয়া থাকে যে প্রশ্নটা কি জায়গার নাম নাকি কোনো ব্যক্তির নাম না কিসের নাম। তো এখানে যেহেতু জায়গার নাম আছে, সেহেতু আমরা কি লিখতে পারি, হোয়ার ডাজ মিতা গো। আর WS কোয়েশ্চেনে ইতিপূর্বে তোমরা যে ক্লাসগুলো পেয়েছো সেখানে তোমাদের শিক্ষকরা অনেক নিয়মকানুনগুলো বলে দিয়েছেন এবং তোমাদের বইয়েও অনেক নিয়মকানুন আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো আমরা জানি যে জায়গার নাম থাকলে হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়। আবার এই প্রশ্নটাই যদি আমি এরকম করে লিখি, এই বাক্যটাই লিখি, আচ্ছা এইখানে দিলাম আমি দাগ, মিতার নিচে দাগ দিলাম, অর্থাৎ মিতাকে একজন ব্যক্তি, তাহলে আর প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে এখানে যেহেতু ব্যক্তি আছে তাহলে হু গোস টু স্কুল, এরকম একটা প্রশ্ন
খুব সহজেই বাক্যই নিয়েছি, হু গোস টু স্কুল, এরকম হতে পারে। তাহলে তোমরা এটা বুঝে দিবে যে দাগটা কোন জায়গায় আছে, অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থান, কিসের নিচে দাগ আছে সেটা তোমরা বুঝে লিখবে। এরপরে আছে রিঅ্যারেঞ্জ। আচ্ছা, সংক্ষেপেই লিখছি। যেমন একটা বাক্য আমি লিখি, এখানে দেখো এলোমেলো কিছু শব্দ আছে, যেমন মায়া, টু, ম্যাঙ্গো, লাইকস ইট। এখন আমি কিভাবে সাজাবো, এটারও একটা নিয়ম আছে। যেমন ধরো প্রথমে আমরা বাক্যের একটা সাবজেক্ট তৈরি করি, যদি সেটা প্রশ্নবোধক বাক্য না হয়, তাহলে সাধারণ বাক্য হলে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা প্রথমে একটা সাবজেক্ট দিব। সাবজেক্টটাকে মায়া, তাহলে আমরা মায়াটা লিখছি। তারপরে কি আছে, সাবজেক্টের পরে আছে ভার্ব, তাহলে এখানে ভার্বটা কি, লাইকস। তারপরে টু ইট ম্যাঙ্গো, মায়া আম খেতে পছন্দ করে, মায়া লাইকস টু ইট ম্যাঙ্গো। তাহলে এরকম করে তোমরা বাক্য লিখতে পারবে। আবার বাক্য ছাড়াও যেমন ধরো এরকম একটা কিছু শব্দ এলোমেলো থাকতে পারে, যেমন আচ্ছা, আমি এখানে কয়টা লেটার লিখেছি এলোমেলো, এখানে দেখো কোনো শব্দ তৈরি করা যায় কি না, এরকমও কিন্তু অনেক সময় আসে। তাহলে UMBRELLA, আমব্রেলা, এটা একটা শব্দ, এরকমও কিন্তু তোমাদের হতে পারে। এরপরে আছে কমপ্লিটিং ফর্ম। কমপ্লিটিং ফর্মে তোমাদের একটা ফর্মের কিছু তথ্য দেয়া থাকে, সেই তথ্যগুলো অনুযায়ী তোমরা সেটা পূরণ করবে। এখানে কিন্তু নাম এবং ঠিকানা যদি পরিবর্তন করে দেয়া থাকে, তাহলে কিন্তু সেই পরিবর্তিত নামটাই তোমাদের নামের জায়গায় ব্যবহার করতে হবে। আর যদি সেটা উল্লেখ না থাকে, তাহলে তোমরা নিজেদের নাম, বাবার নাম, এগুলো বয়সগুলো ঠিক করে, অর্থাৎ যেই তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু দিয়ে অবশেষে সিগনেচারের জায়গায় কিন্তু সিগনেচারটা করবে। আর যদি ফটোর কথা বলা থাকে, তাহলে তোমার তো ছবি তখন দিতে পারবে না, তখন ফর্মের এই কোনায় এরকম একটা ঘর লিখে ফটো লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, তোমাদের জন্য অনেক 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 আদর রইল, এবং নিয়মিত পড়াশোনা করবে। যেগুলো তোমাদেরকে বিশেষ পরীক্ষার জন্য বলা হলো সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। আল্লাহ হাফেজ।